ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। তোমাদের স্টুডেন্ট এত কম কেন? মানে 50% কি 1/3ও না, তাই না? তোমরা কি 150 না স্টুডেন্ট তোমাদের জি ব্যাচে? ম্যাম। জি 150 ম্যাম। 150-র সাথে আরো 24, অনেকজন হওয়ার কথা। ঠিক আছে, সাফার তোমরাই করবা, কারণ সময় মতো সবই হবে, এই ক্লাসগুলো ফিরে আসবে না। আচ্ছা, গতদিন আমরা পড়লাম থ্রোম্বোসিস এবং ডিআইসি। আজকে আমরা শুরু করব এম্বোলিজম। খুবই অল্প অল্প করে পড়াচ্ছি, যে তোমরা যদি একটু করে দেখো তাহলে তোমাদের পড়াগুলো হয়ে যাবে। বারবারই বললাম যে সবগুলোই খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এম্বোলিজম পড়তে যেয়ে আমরা পড়ব হোয়াট ইজ এম্বোলাস। An embolus is a detached intravascular solid, liquid or gaseous mass that is carried by the blood from its point of origin to a distant site, where it often causes tissue dysfunction or infarction. ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার একটা জিনিস, যেটা ডিটাচড হবে, মানে ফ্রিলি মুভেবল একটা মোবাইল একটা জিনিস হবে। এটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, যেটা এক জায়গা থেকে অনেক জায়গায় ব্লাডের মাধ্যমে ক্যারিড হয়ে যাবে, এবং এটা কোথাও যদি যে অবস্ট্রাকশন করে ফেলে তখন সেখানে টিস্যু ডিসফাংশন হবে অথবা ইনফার্কশন হবে। যদিও এটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, কিন্তু যদি আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড, যদি না স্পেসিফাইড করা থাকে, এম্বোলাই সবসময় ভাবতে হবে যেটা থ্রোম্বোটিক ইন অরিজিন, মানে একটা থ্রোম্বাস ডিসলজ হয়েই এম্বোলাস তৈরি করে। মোর দেন 90% বা 95% কেসেই হচ্ছে এটা একটা থ্রোম্বাস থেকেই অরিজিন হয়। আচ্ছা, কি কি ধরনের হতে পারে? এটা হচ্ছে থ্রোম্বাই অর ক্লট হতে পারে, যেটা সলিড। গ্যাসিয়াস হতে পারে কি কি? এয়ার অর নাইট্রোজেন, ফ্যাট ড্রপলেটস, টিউমার এম্বোলাই, এগুলো সলিড। মিসেলেনিয়াসের মধ্যে আছে ফরেন বডি, প্যারাসাইট, ফ্র্যাগমেন্টস অফ বোন ম্যারো, অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে লিকুইড এম্বোলাস। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম যেটা, সেটা খুব কম হয়। কম বলতে বলে যে 40,000 ডেলিভারিতে একটা হতে পারে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, কিন্তু এটা যদি হয় এটা খুবই ফ্যাটাল। ম্যাটার্নাল মর্টালিটির রেট হয়ে যায় প্রায় 80% এই অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলাই যদি হয়। অলমোস্ট, আচ্ছা, এম্বোলাসটা হচ্ছে সিঙ্গেল নাম্বার আর এম্বোলাই হচ্ছে প্লুরাল নাম্বার। Almost all emboli represent some part of a dislodged thrombus, so the term thromboembolism is generally used. একটু আগে যেটা কথা আমি বললাম, যে সব এম্বোলাস বা সব এম্বোলাইগুলোই সাধারণত একটা থ্রোম্বাস ডিসলজ হয়ে তৈরি হয়, সেই জন্য জেনারেলি যে কোনো এম্বোলাইকে বলা হয় থ্রোম্বো এম্বোলিজম, যে কোনো এম্বোলিজমকে। থ্রোম্বো এম্বোলিজম পালমোনারি থ্রোম্বো এম্বোলিজম বা এম্বোলিজম হতে পারে, আর একটা হচ্ছে সিস্টেমিক থ্রোম্বো এম্বোলিজম হতে পারে। পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে মোর দ্যান 95% কেসে এই এম্বোলাইটা অ্যারাইজ করে ডিপ ভেইন থ্রোম্বোসিস। এর আগে আমি একদিন বলছিলাম যে কোনো সার্জারি পরে দেখবা যে পেশেন্টকে খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্ট হতে বলা হয়, এই কারণেই, যে এখানে ডিপ ভেইন থ্রোম্বোসিস হয়ে পালমোনারি এম্বোলিজম হতে পারে। ডিপ ভেইন থ্রোম্বোসিস লেগে যেগুলো হয়, কোন কোন ভেইনে হতে পারে? পপলিটিয়াল ভেইনে হতে পারে, ফিমোরাল ভেইন, আইলিয়াক ভেইন। Uncommon sources are superficial vein of the legs, like veins of the calf muscle, pelvic vein, etc. মানে এগুলো তো যে হতে পারে না তা না, কিন্তু এগুলো খুবই আনকমন। কমন হচ্ছে পপলিটিয়াল ভেইন, ফিমোরাল ভেইন, আইলিয়াক ভেইন, ডিপ ভেইন যেগুলো থাকে। সুপারফিশিয়ালগুলো আনকমন। আর fragmented thrombi from deep vein thrombosis are carried through progressively larger channels, and the
right side of the heart. পেরিফেরি থেকে ব্লাড তো রাইট হার্টে যায়, তাই না? রাইট হার্টে যাওয়ার পরে এটা লাংসে যায়, সেখানে অক্সিজেনেটেড হয়ে ফিরে এসে লেফট হার্টের মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তো ডিপ ভেইন থ্রোম্বোসিসের ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেড থ্রোম্বাই যেটা আছে সেটা প্রোগ্রেসিভলি লার্জার চ্যানেল দিয়ে যেতে যেতে এরপরে এটা চলে যাবে রাইট হার্টে বিফোর এন্টারিং ইনটু দ্য পালমোনারি আর্টারিয়াল ভাস্কুলেচার। এরপরে এটা এই এম্বোলাইটা কোথায় যে ব্লক করবে বা ভাষাটাকে কি বলবো তোমাকে আমি, অবস্ট্রাক্ট করবে, এটা হচ্ছে ডিপেন্ড করবে এম্বোলাইটার সাইজ কত বড় সেটার উপরে। ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য এম্বোলাই ইট মে অক্লুড দ্য মেইন পালমোনারি আর্টারি। মেইন পালমোনারি আর্টারি অক্লুড করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, ইম্প্যাক্ট অ্যাট ইটস বাইফার্কেশন। পালমোনারি আর্টারিটা যে বাইফার্কেট করে যায় এই জায়গায় যে ইম্প্যাক্ট হতে পারে, এখানে যদি ইম্প্যাক্ট হয় তখন এটাকে বলা হয় স্যাডেল থ্রোম্বাস। অথবা চলে যেতে পারে স্মলার ব্রাঞ্চিং আর্টারিগুলোতে চলে যেতে পারে। রেয়ারলি an embolus may pass through an inter-atrial অথবা interventricular septal defect, মানে ডিপ ভেইন থ্রোম্বাস চলে গেল রাইট হার্টে। রেয়ারলি যদি কোনো পেশেন্টের ইন্টার-অ্যাট্রিয়াল অথবা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে, তাহলে রাইট হার্ট থেকে লেফট হার্টে চলে যেয়ে এটা সিস্টেমিক আর্টারিয়াল সার্কুলেশনে চলে যেতে পারে। তখন এটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল এম্বোলিজম। জাস্ট টার্মটা জেনে রাখো যে কি জিনিস, এটা বাংলায় জেনে রাখলেই হবে। আচ্ছা, এতক্ষণ আমরা যে পড়লাম যে ডিপ ভেইন থ্রোম্বোসিসটা রাইট হার্ট হয়ে এটা চলে যেতে পারে পালমোনারি সার্কুলেশনে। চলে গেলে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে। নাম্বার 1 হচ্ছে যে ক্লিনিক্যালি সাইলেন্ট থাকে ইন কেস অফ 60 to 80% কেসে, কারণ এখানে এম্বোলিজমগুলো স্মল থাকে এবং পুরোপুরি অবস্ট্রাক্ট করতে পারে না। এম্বোলাই যদি 60% অর মোর অফ দ্য পালমোনারি সার্কুলেশন অবস্ট্রাক্ট করে, সেক্ষেত্রে পেশেন্টের মানে এম্বোলিজমটা বিভিন্ন জিনিস এর উপরে ডিপেন্ড করে এই যে কনসিকুয়েন্সগুলো হয়, তার মধ্যে একটা আছে রেট অফ অবস্ট্রাকশন। বিভিন্ন জিনিসের উপরে ডিপেন্ড করে সাডেন ডেথ হতে পারে, রাইট হার্ট ফেলিওর হতে পারে, কার্ডিওভাস্কুলার কোলাপস হতে পারে। এছাড়া মিডিয়াম সাইজ আর্টারি অবস্ট্রাকশন করে রাপচার হয়ে গেলে পালমোনারি হেমোরেজ হতে পারে, ইনফার্কশন হতে পারে যদি স্মল এন্ড আর্টারি অবস্ট্রাকশন হয়। ফ্রিকোয়েন্টলি সাধারণত মাল্টিপল এম্বোলাই থাকে। মাল্টিপল এম্বোলাই কেন হয়, এটা সাধারণত বলা হয় যে একটা লার্জ মাসটাই ভেঙে 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 ছোট ছোট এম্বোলাই হয়ে যায়, এই জন্য মাল্টিপল এম্বোলাই হতে পারে। এবং মাল্টিপল এম্বোলাই থাকলে মানে অনেক দিন ধরে অবস্ট্রাকশন করে করে পালমোনারি হাইপারটেনশন উইথ রাইট হার্ট ফেলিওর হতে পারে। এরপরে আমরা চলে যাব সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজম। প্রথমে পড়লাম যে পালমোনারি এম্বোলিজম, এরপরে পড়ব সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজম। সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজম মিন্স এম্বোলাই ইন দ্য আর্টারিয়াল সার্কুলেশন। আর্টারিয়াল সার্কুলেশন মানে সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজমের 80% অ্যারাইজ ফ্রম দ্য ইন্ট্রাকার্ডিয়াক মুরাল থ্রোম্বাই। এর মধ্যে 2/3 অ্যাসোসিয়েটেড উইথ লেফট ভেন্ট্রিকুলার ওয়াল ইনফার্ক্ট, another quarter means 1/4 with left atrial dilatation and fibrillation, and remainder from aortic aneurysm, thrombi on ulcerated atherosclerotic plaque। এবং সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজমের ক্ষেত্রে 10 to 15% unknown origin। সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজমের ক্ষেত্রে সাইট অফ লজমেন্ট, এর আগেরটা যেমন বললাম যে পালমোনারি ভাস্কুলেচারের কোথায় কোথায় হয়, এটার ক্ষেত্রে কোথায় কোথায় হতে পারে। 75% কেসে লোয়ার এক্সট্রিমিটি, 10% ব্রেইন, আর বাকিটুকু হচ্ছে আদার টিস্যু লাইক ইন্টেস্টাইন, কিডনি, স্প্লিন ইন আপার এক্সট্রিমিটি। আমার কথা কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, শোনা যাচ্ছে।
Consequences of embolization in a tissue depend on its vulnerability to ischemia, caliber of the occluded vessel, or collateral blood supply. ঠিক আছে, যেখানে কোলাটারাল আরেকটা ব্লাড সাপ্লাই আছে, ডুয়াল ব্লাড সাপ্লাই, যেমন তোমার লাংসে ডুয়াল ব্লাড সাপ্লাই, সিস্টেমিক সার্কুলেশন আছে, পালমোনারি সার্কুলেশন আছে, তারপরে লিভারে সম্ভবত আছে, লিভারেও কোলাটারাল ব্লাড সাপ্লাই আছে। এই জায়গাগুলোতে যে এম্বোলাইজেশন হলে তার কনসিকোয়েন্সটা কি হবে এটা ডিপেন্ড করবে। তারপরে ভালনারেবিলিটি টু ইসকেমিয়া, যেমন হচ্ছে তোমার এটা বোধহয় আমরা ইনফার্কশনে যে পড়বো, যে ব্রেন টিস্যু, নিউরন ব্লাড সাপ্লাই যদি 3 থেকে 4 মিনিট বন্ধ থাকে তাহলে ইনফার্কশন হয়ে যাবে। মায়োকার্ডিয়াল সেল বা হার্টের সেলগুলো আরেকটু বেশি, খুব সম্ভবত 20 থেকে 30 মিনিট। কিন্তু যেগুলো ফাইব্রোব্লাস্ট, এটা কয়েক ঘন্টাও ব্লাড সাপ্লাই বন্ধ থাকলেও এটা কোপ আপ করতে পারবে। জেনারেলি আর্টারিয়াল এম্বোলাই কজ ইনফার্কশন অফ দ্য অ্যাফেক্টেড টিস্যু, মানে এম্বোলিজমের পরেই আসবে ইনফার্কশন। এরপরে আমরা পড়ব গ্যাসিয়াস এম্বোলিজম। আমরা পড়লাম যে এম্বোলাসটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে। এখন আমরা সলিডটা পড়লাম এতক্ষণ, এখন পড়বো গ্যাসিয়াস। Bubbles of air or gas within the circulation can coalesce to form frothy masses that obstruct vascular flow and cause distal ischemic tissue injury. এটাকে বলা হয় ব্যারোট্রমা। আমরা জানি যে বাতাসের চাপ মাপার যে যন্ত্র নাম হচ্ছে ব্যারোমিটার, সেটা থেকেই ব্যারোট্রমা। এখন গ্যাসিয়াস এম্বোলিজম অর এয়ার এম্বোলিজম, এটা বেশি পরিচিত এয়ার এম্বোলিজম বলে। এটা কোন কোন সময়ে এয়ার এম্বোলিজম হতে পারে? ডিউরিং বাইপাস সার্জারি হতে পারে, অপারেশন ইন দ্য হেড অ্যান্ড নেক রিজিয়ন, ডিউরিং হিমোডায়ালাইসিস ফর রেনাল ফেলিওর, এগুলো লাগবে। ইনসাফলেশন অফ ইউটেরাইন টিউব, ডিউরিং ডেলিভারি অর অ্যাবর্শন, ডিউরিং আর্টিফিশিয়াল নিউমোপেরিটোনিয়াম, or as a consequence of chest wall injury, কজগুলো লাগবে। তাহলে গ্যাসিয়াস এম্বোলিজম অর এয়ার এম্বোলিজম হচ্ছে বাবল অফ এয়ার অর গ্যাস যখন সার্কুলেশনে চলে যাবে তখন একসাথে কোয়ালেস করে এটা একটা ফ্রথি মাস তৈরি করবে এবং ব্লাড ফ্লোটাকে অবস্ট্রাক্ট করে ইসকেমিক টিস্যু ইনজুরি করবে। কজগুলো আমরা জানলাম। এরপরে আমরা জানবো ডিকম্প্রেশন সিকনেস, কেইসন ডিজিজ, দুটোর মধ্যে অল্প একটু পার্থক্য আছে। কেইসন ডিজিজটা হচ্ছে যখন একটা ক্রনিক কন্ডিশন, ডিকম্প্রেশন সিকনেসের ক্রনিক কন্ডিশনটাকে বলা হয় কেইসন ডিজিজ। ইট অকার্স ওয়েন ইন্ডিভিজুয়ালস এক্সপেরিয়েন্স সাডেন ডিক্রিজ ইন অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশারে যখন সাডেন ডিক্রিজ হবে তখন এই ডিকম্প্রেশন সিকনেসটা হয়। পারসনস ওয়ার্কিং আন্ডার হাই প্রেশার, যেমন ডিপ sea divers, underwater construction workers, individuals in unpressurized aircraft in rapid ascent, এরা মানে যারা হাই প্রেসারে কাজ করছে তারা when returning too rapidly to a normal atmosphere are at risk of this sickness. এই যারা হাই প্রেসারে কাজ করে এরা যখন কি করবে, when air is breathed at high pressure, increased amount of gas, particularly nitrogen, are dissolved in the blood and tissue. Patient মানে পার্সনের, সেই পার্সনের মানে যেমন সি ডাইভার, আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন ওয়ার্কার, এরা যখন পানির নিচে এয়ার ইজ ব্রিথ অ্যাট হাই প্রেশার তখন ইনক্রিজ অ্যামাউন্ট অফ গ্যাস পার্টিকুলারলি নাইট্রোজেন ডিজলভ হয়ে যায় এদের ব্লাড এবং টিস্যুতে। when decompresses or depressurizes too rapidly, মানে পানির নিচ থেকে যখন উপরের দিকে আসতে থাকবে যদি too rapidly আসে তখন এই নাইট্রোজেনটা comes out as a minute bubble. Oxygen and carbon dioxide are readily reabsorbed and removed. Nitrogen persists as gaseous emboli, নাইট্রোজেনটা থেকে যাবে। এখন ক্লিনিক্যাল ফিচার বা কি কি হতে পারে জিনিস। জয়েন্ট এবং মাসল, অ্যারাউন্ড দ্য জয়েন্ট এবং মাসেলে যদি এই গ্যাস বাবুলগুলো থেকে থাকে এরা একটা পেইনফুল কন্ডিশন তৈরি করে, সিভিয়ার পেইন, এটাকে বলা হয় বেন্ড।
লাংসে কি করে? লাংসে এরা করে ইডেমা, হেমোরেজ, focal atelectasis or emphysema, ultimately leading to respiratory distress. এই কন্ডিশনটাকে বলা হয় চোকস। আমি একটু আগে বললাম যে ডিকম্প্রেশন সিকনেস, এটা যখন একটা ক্রনিক ফর্মে যাবে তখন এটাকে বলা হয় কেইসন ডিজিজ। এই কেইসন ডিজিজে কি হয়? পারসিস্টেন্স অফ গ্যাস এম্বোলাই লিডস টু মাল্টিপল ফোসাই অফ ইসকেমিক নেক্রোসিস। কোন কোন জায়গায় হতে পারে? হেড অফ দ্য ফিমার হতে পারে, টিবিআই হতে পারে, হিউমেরাসে হতে পারে। ডিকম্প্রেশন সিকনেসের ট্রিটমেন্ট কিভাবে দেওয়া হয়? যারা অ্যাকিউট ডিকম্প্রেশন সিকনেস নিয়ে আসে সেই পার্সনদেরকে বাই প্লেসিং দ্য ইন্ডিভিজুয়াল ইন এ হাই প্রেশার চেম্বার হুইচ সার্ভস টু ফোর্স দ্য গ্যাস বাবলস ব্যাক ইনটু দ্য সলিউশন। এটা হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে করা হয়। এটা ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো। এয়ার এম্বোলিজমের কজ কি কি অবশ্যই লাগবে আমাদের। হোয়াট ইজ ডিকম্প্রেশন সিকনেস? আমরা পড়লাম যখন সাডেন ডিক্রিজ ইন অ্যাটমসফেরিক প্রেশার হবে তখন ডিকম্প্রেশন সিকনেস হতে পারে। কাদের হয়ে থাকে? ইউজুয়ালি যারা হাই প্রেশারে কাজ করে, যেমন ডিপ সি ডাইভার, আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন ওয়ার্কার, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস ইন আনপ্রেশারাইজড এয়ারক্রাফট ইন র্যাপিড অ্যাসেন্ট। এরা যখন রিটার্নিং টু র্যাপিডলি টু এ নর্মাল অ্যাটমসফিয়ার আর অ্যাট রিস্ক অফ দিস সিকনেস। এখানে কি হবে যে when air is breathed at high pressure, increased amount of gas, particularly nitrogen, are dissolved in the blood and tissue. এরাই যখন decompresses or depressurizes too rapidly, the nitrogen comes out as minute bubble, এবং ইউজুয়ালি নাইট্রোজেন গ্যাস যেটা সেটা গ্যাসিয়াস এম্বোলাই হিসেবে পারসিস্ট করে যায়। এখানে আমরা পড়লাম অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউটে পড়লাম যে কি হবে, জয়েন্ট এবং মাসলে যখন এই গ্যাস বাবুলগুলো থেকে যাবে নিয়ে একটা সিভিয়ার পেইনফুল কন্ডিশন তৈরি করে, এটাকে বলা হয় বেন্ড। আর লাংসে কি করে? এরা ইডেমা করে, হেমোরেজ করে, ফোকাল অ্যাটেলেকটেসিস, এমফাইসিমা, আলটিমেটলি লিডিং টু রেসপিরেটরি ডিস্ট্রেস। দিস কন্ডিশন ইজ কল্ড চোকস। আর ক্রনিক কন্ডিশন যেটা হয় সেটাকে আমরা বলি কেইসন ডিজিজ। এখানে কি হয়? পারসিস্টেন্স অফ গ্যাস এম্বোলাই লিডস টু মাল্টিপল ফোসাই অফ ইসকেমিক নেক্রোসিস ইন হেড অফ ফিমার, টিবিয়া, হিউমেরাস। আচ্ছা, এরপরে আমরা পড়বো ফ্যাট এম্বোলিজম। ফ্যাট এম্বোলিজম বা বোন ম্যারো এম্বোলিজম, এগুলো কোন কোন জায়গায় হতে পারে? যখন বিভিন্ন ধরনের ফ্র্যাকচার হয়, শ্যাফট অফ লং বোন ইউজুয়ালি, রিবস ডিউ টু ভিগোরাস এক্সটার্নাল কার্ডিয়াক ম্যাসেজ, তারপরে ডিউরিং সার্জারি, ইন সার্জারি ডিউরিং ফিক্সেশন অফ দ্য ফ্র্যাকচার, সফট টিস্যু ট্রমা যদি হয়, বার্ন যদি হয়, এই ক্ষেত্রগুলোতে ফ্যাট অথবা ফ্যাট এবং ম্যারো এম্বোলিজম হতে পারে, বোন ম্যারো এম্বোলিজম। ফ্যাট এবং বোন ম্যারো এম্বোলিজম সম্বন্ধে এটুকু জানলেই হবে। ফ্যাট এম্বোলিজম এবং বোন ম্যারো এম্বোলিজমগুলো হচ্ছে ভেরি কমন। এগুলো সাধারণত ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে পাওয়া যায়। ফ্যাট এম্বোলিজম সম্বন্ধে খুব বেশি জানার দরকার নাই। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, ইট ইজ অ্যান ওমিনাস কমপ্লিকেশন অফ লেবার অ্যান্ড ইমিডিয়েট পোস্টপার্টাম পিরিয়ড। ইউজুয়ালি এটা আমি এর আগেই বলছি 40,000 ডেলিভারিতে একজনের হতে পারে। ইট রেজাল্টস পার্মানেন্ট নিউরোলজিক্যাল ডেফিসিট ইন 85% অফ দ্য সার্ভাইভাল। যারা বেঁচে যায় তাদের মধ্যেও 85% পেশেন্টেরই পার্মানেন্ট নিউরোলজিক্যাল ডেফিসিট করে ফেলে। ইট ইজ এ কমপ্লিকেশন অফ লেবার অর ইমিডিয়েট পোস্টপার্টাম পিরিয়ড। এটার প্যাথোজেনেসিস কি? amniotic fluid or fetal tissue enters maternal circulation via placental membrane যদি কোনো টিয়ার হয়, অথবা ইউটেরাইন ভেইনে যদি কোনো কারণে রাপচার হয়, অথবা substances of amniotic fluid activate the coagulation factors and component of innate immune system.
ক্লিনিক্যাল ফিচার কি কি হতে পারে? সাডেন সিভিয়ার ডিসনিয়া, সায়ানোসিস অ্যান্ড শক ফলোড বাই নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট লাইক হেডেক, convulsion and coma. If survive the initial crisis, patient develop pulmonary edema along with DIC. বুঝতেই পারতেছো যে এটা একেবারে খুবই সিরিয়াস একটা কন্ডিশন তৈরি হয়। ক্লাসিক ফাইন্ডিংস ইনক্লুড দ্য প্রেজেন্স অফ স্কোয়ামাস সেলস। স্কোয়ামাস সেলটা কোথা থেকে আসে? শেডিং ফ্রম দ্য ফিটাল স্কিন, ল্যানিউগো হেয়ার, বাচ্চাদের যে চুলটা থাকে, ফ্যাট ফ্রম ভার্নিক্স ক্যাসিওসা, এটা হচ্ছে যে বাচ্চার গায়ে যে সাদা সাদা জিনিস লাগানো থাকে সেখান থেকে ফ্যাট, and mucin derived from the fetal respiratory or gastrointestinal tract in the maternal pulmonary vasculature. মানে এগুলোই এম্বোলিজম হয়, এগুলোই এম্বোলাই হয়। ওই জিনিসগুলো যেগুলো বললাম সেটাই এখানে দেয়া আছে। ঠিক আছে, তাহলে এম্বোলিজম থেকে আমরা কি কি পড়লাম? আমাদের এম্বোলিজম শেষ, খুব অল্প একটু জিনিস। আচ্ছা, আমরা প্রথমে পড়ব হোয়াট ইজ এম্বোলাস, যেটা একটা ডিটাচড ইন্ট্রাভাস্কুলার সলিড লিকুইড or gaseous mass that is carried by the blood from its point of origin to a distant site where it often causes tissue dysfunction or infarction. এটা টাইপ কিভাবে হতে পারে? এটা আসলে ওইভাবে পড়লেই বোধহয় বেশি সুবিধা হবে তোমার, যে সলিড লিকুইড গ্যাসিয়াস। সলিডের মধ্যে এক নম্বরেই হচ্ছে থ্রোম্বাই, ক্লট, ফ্যাট ড্রপলেট, টিউমার এম্বোলাই। মিসেলেনিয়াসের মধ্যে এইসব ফরেন বডি, প্যারাসাইট, ফ্র্যাগমেন্টস অফ বোন ম্যারো। তারপরে লিকুইডের মধ্যে আসবে অ্যামনিওটিক ফ্লুইড, আর গ্যাসিয়াসের মধ্যে আসবে এয়ার, নাইট্রোজেন, এইসব। আর আরেকটা জিনিস যেটা বললাম যে অলমোস্ট অল এম্বোলাই রিপ্রেজেন্ট পার্ট অফ ডিসলস থ্রোম্বাস, এই জন্য ইউজুয়ালি থ্রোম্বো এম্বোলিজম বলা হয়ে থাকে। পালমোনারি এম্বোলিজম আর একটা হচ্ছে সিস্টেমিক থ্রোম্বো এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম মোর দ্যান 95% কেসে ডিপ ভেইন থ্রোম্বোসিস থেকে হয়। ডিপ ভেইন থ্রোম্বোসিস মানে হচ্ছে কোন কোন ভেইন? ইউজুয়ালি পপ্লিটিয়াল, ফিমোরাল, আইলিয়াক। এছাড়া সুপারফিশিয়াল ভেইন থেকে আনকমন হতে পারে, কিন্তু আনকমন। এরপরে লার্জার চ্যানেল দিয়ে হার্টে যায়, তারপরে পালমোনারি সার্কুলেশনে চলে যাওয়ার পরে সাইজের উপরে ডিপেন্ড করে এটা কোন জায়গায় অক্লুড করবে সেটা ডিপেন্ড করে। ফাংশনাল কনসিকুয়েন্সেস কি কি হতে পারে এম্বোলিজমের, এটা অবশ্যই জানতে হবে। ফাংশনাল কনসিকুয়েন্সেস ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন অ্যান্ড ভাইভা। সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজম আমরা একটু কম পড়ি, কিন্তু জিজ্ঞেস করা হতেই পারে যে কোন জায়গায় এটা হতে পারে, অবস্ট্রাক্ট করতে পারে কোন জায়গায়। ফ্যাট এম্বোলিজম, না সরি, এয়ার এম্বোলিজম আর গ্যাসিয়াস এম্বোলিজম, এটা আমাদের লাগবে, এটার কজ অ্যান্ড হোয়াট ইজ ডিকম্প্রেশন সিকনেস, এই জিনিসগুলো লাগবে। ফ্যাট এম্বোলিজম এটা যদি হঠাৎ জিজ্ঞেস করা হয়, খুব বেশি লাগে না। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমও হঠাৎ জিজ্ঞেস করা হতে পারে। ক্লিনিক্যাল ফিচারের থেকে বেশি হচ্ছে প্যাথোজেনেসিসটা ইম্পর্টেন্ট অ্যামনিওটিক ফ্লুইডের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা আরো একটা প্রতিটাই খুব ইম্পর্টেন্ট। আমি আগেও বলছি যে তোমাদের যখন সেল ইনজুরি পড়াই সেটাও যেটুকু পড়ানো হচ্ছে এটুকু সম্পূর্ণটাই খুবই ইম্পর্টেন্ট। ইনফার্কশন পড়ব। হোয়াট ইজ ইনফার্ক্ট? An infarct is an area of ischemic necrosis caused by occlusion of either the arterial supply or venous drainage in a particular tissue. তাহলে কি হলো? an infarct is an area of ischemic necrosis, এটা কি কারণে হতে পারে? either occlusion of arterial supply অথবা venous drainage, যে কোনোটার কারণেই হতে পারে ইনফার্কশন। ইনফার্কশন খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেরিব্রাল ইনফার্কশন খুবই কমন। ইনফার্কশনের কজগুলো কি কি আছে? 99% কেসেই হচ্ছে থ্রোম্বো এম্বোলিজম, মানে থ্রোম্বাস থেকে এম্বোলাস, এই এম্বোলাসটাই আর্টারি সার্কুলেশনটা ব্লক করে ইনফার্কশন করে। এছাড়া
99% ছাড়া বাকি যে 1% থাকলো সেটা কি কি কারণে হতে পারে? লাগবে লোকাল ভেসোস্পাজম, hemorrhage into an atheromatous plaque, extrinsic vessel compression by a tumor, torsion of a vessel like testicular torsion, intestinal volvulus, traumatic rupture, অথবা ভাস্কুলার কম্প্রোমাইজ বাই ইডেমা, এনট্র্যাপমেন্ট ইন এ হার্নিয়াল স্যাক। একটু পরে আমরা ইনফার্ক্টের টাইপস পড়বো, টাইপের মধ্যে যে এই জিনিসগুলো আবার পড়বো, যে রেড ইনফার্ক্টে কি হয়, হোয়াইট ইনফার্ক্টে কি হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পড়লাম যে ইনফার্ক্ট কি জিনিস, তারপরে পড়লাম কি কি কারণে ইনফার্ক্ট হতে পারে। তার মধ্যে 99%ই হচ্ছে থ্রোম্বো এম্বোলিজম। আচ্ছা, এবার ইনফার্ক্টের ক্লাসিফিকেশন বা টাইপস, এটা অ্যাকর্ডিং টু কালার হতে পারে, আরেকটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপরে ডিপেন্ড করে হতে পারে। কালারের উপরে ডিপেন্ড করে কি হতে পারে, হোয়াইট অথবা অ্যানিমিক, রেড অথবা হিমোরেজিক। আর ইনফেকশনের উপরে ডিপেন্ড করে সেপটিক যদি ইনফেকশন থাকে, আর যদি না থাকে তাহলে ব্ল্যান্ড। খুবই ইম্পর্টেন্ট, রেড ইনফার্ক্ট কোথায় কোথায় হয়? রেড ইনফার্ক্ট হতে পারে উইথ ভেনাস অক্লুশন, নাম্বার 1। এটা কোথায় হয়? ওভারিতে হয়। ইন লুজ অর স্পঞ্জি টিস্যু লাইক লাংস, নাম্বার 2। যেখানে ব্লাড ক্যান কালেক্ট ইন দ্য ইনফার্ক্টেড জোন। নাম্বার 3, ইন টিস্যু উইথ ডুয়াল সার্কুলেশন, ডাবল সার্কুলেশন অথবা ডুয়াল সার্কুলেশন যেখানে থাকে, যেমন লাং, স্মল ইন্টেস্টাইন। এখানে কি হয়, দ্যাট অ্যালাউ ব্লাড ফ্লো ফ্রম অ্যান আনঅবস্ট্রাক্টেড প্যারালাল সাপ্লাই ইনটু এ নেক্রোটিক জোন। নাম্বার 4, in tissues previously congested by sluggish venous outflow. Number 5, when flow is re-established to a site of previous arterial occlusion and necrosis, যেমন আর্টেরিয়াল অবস্ট্রাকশন হওয়ার ফলে ওখানে যদি এনজিওপ্লাস্টি করা হয়, এখানেও ইনফার্কশন হতে পারে। এখানে কি কারণে ইনফার্কশন হতে পারে, এটা তোমাদের ওই সেল ইনজুরির চ্যাপ্টারেই আছে। আচ্ছা, তাহলে রেড ইনফার্ক্ট কোথায় কোথায় হতে পারে বা কোন কোন কন্ডিশনে হতে পারে? 5টা। 1 নাম্বার হচ্ছে ভেনাস অক্লুশন যদি হয়, যেমন ওভারিতে হতে পারে। 2 নম্বরে হচ্ছে লুজ টিস্যু, যেমন লাংস, এখানে ব্লাড কালেক্ট করতে পারে ইনফার্ক্টের জন্য। নাম্বার 3, টিস্যু উইথ ডুয়াল সার্কুলেশন লাইক লাং, স্মল ইন্টেস্টাইন। Number 4, tissue previously congested by sluggish venous outflow. Number 5, when flow is re-established to a site of previous arterial occlusion and necrosis, যেমন আর্টেরিয়াল অবস্ট্রাকশন হওয়ার ফলে যদি এখানে এনজিওপ্লাস্টি করা হয়, তারপরে হতে পারে, হবেই এমন না, তাহলে তার এনজিওপ্লাস্টি করতো না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আর হোয়াইট ইনফার্ক্ট কোথায় হবে? হোয়াইট ইনফার্ক্ট হবে আর্টেরিয়াল অক্লুশন হলে। কোথায় হয় এটা? ইন সলিড অর্গান উইথ এন্ড আর্টেরিয়াল সার্কুলেশন লাইক হার্ট, স্প্লিন, কিডনি। এই জায়গাগুলোতে হোয়াইট ইনফার্ক্ট হবে। এখানে মানে হোয়াইট কেন হয় আর রেড কেন হয়? রেড হয় কারণ ওখানে ব্লাড অ্যাকুমুলেট করতে পারে, ব্লাড কালেকশন হতে পারে, কিন্তু হোয়াইট ইনফার্ক্ট যেখানে হয় সেখানে ব্লাড কালেক্ট হতে পারে না, এই জন্য এটা হোয়াইট ইনফার্ক্ট হয়। আচ্ছা, ইনফার্ক্টটা হেমোরেজিক হোক অথবা পেল হোক, all infarcts tend to be wedge shaped with the occluded vessel at the apex. একটা ইনফার্ক্টেড এরিয়া যদি হয়, এখানে এটা হেমোরেজিক হোক বা পেল হোক, হোয়াইট ইনফার্ক্ট হোক, সবগুলোই সাধারণত ওয়েজ শেপেড হয়, এবং এখানে যে অক্লুডেড ভেসেলটা থাকবে এটা ইউজুয়ালি অ্যাপেক্সে থাকবে। কয়েক ঘন্টা পরে আমরা কি পাবো? ইনফার্ক্ট পুয়ারলি ডিমার্কেটেড, মানে নর্মাল টিস্যু থেকে ইনফার্ক্টেড জোনটাকে খুব পুয়ারলি ডিমার্কেটেড করা যাবে। সাধারণত নর্মাল টিস্যুর থেকে স্লাইটলি ডার্কার হতে পারে, অ্যান্ড নর্মাল সারাউন্ডিং টিস্যু থেকে স্লাইটলি ফার্মার হতে পারে। তারপরে 24 ঘন্টায়
চেঞ্জ হবে, যে বেটার ডিমার্কেশন হবে, কালার চেঞ্জ হবে। আমরা এরপরে যখন সিস্টেমিক প্যাথোলজিতে যাব, সেখানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন যখন পড়ব, সেখানে কতক্ষণ পরপর কি চেঞ্জ হয়, কোন এনজাইম আসে, এই জিনিসগুলো ওখানে পড়তে হবে। সেভারাল ডেজ পরে কি হবে, শার্পলি ডিমার্কেটেড ইয়েলো হোয়াইট ইন কালার তৈরি হবে। ইনভলভড যেই জায়গাটা শোনা যাচ্ছে? জি ম্যাম। ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ, কি করে যেন বের হয়ে গেছিলাম এখান থেকে। আচ্ছা, তাহলে আমি ছিলাম এখানে যে সেভারাল ডেজ পরে, কয়েকদিন পরে কি হবে, শার্পলি ডিমার্কেটেড ম্যাডাম ইয়েলো। হ্যাঁ, ম্যাডাম একটু অপেক্ষা করে শুরু করলে ভালো হবে ম্যাম। এটা ম্যাম ওই যে টাইম আউট হয়ে গেছিল, তো এই জন্য আর কি সবাইকে বের করে দিচ্ছে। ও আচ্ছা, মানে ওই যে 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ 40 মিনিট হয়ে টাইম আউট হয়ে গেছে। আচ্ছা, এটা কেন যে কেন কেন মানে পেইড অ্যাকাউন্ট কেন এরকম করতেছে এটা বুঝতেছি না কেন আমি তো এর আগে ক্লাস নিলাম, তখন তো এরকম হয়নি। ম্যাডাম। ওইটা 10টা ক্লাস আর কি করে, মানে 10 দিন তাদের দেয় আর কি, মানে টাইম ও লিমিটেশন থাকে না, এরপরে হচ্ছে ওইটা টাইম লিমিটেশন শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো ওদের সাথে যোগাযোগ করা যায় না? এটা তোমরা যোগাযোগ করবে এটা না ম্যাম আমরা এটা করব? যুগান স্যার তো মূলত এই আইডিটার মানে উনার মাধ্যমে পাইছি আমরা আর কি। এখন আচ্ছা উনারই আচ্ছা তো যোগাযোগ করা লাগবে। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি আজকে যোগাযোগ করব। আচ্ছা আচ্ছা। যোগেন স্যার তো ঠিক না, আসলে এটা তো একটা কোম্পানি, দেখি কোম্পানি কথা বলতে হবে। রুবিস্টা ফার্মাসিউটিক্যালস দেখলাম ম্যাম। হ্যাঁ 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 হ্যাঁ, জি ম্যাম। ঠিক আছে, আমি শুরু করি তাহলে। না, আমি শুরু করি। জি ম্যাম শুরু করেন ম্যাম। আমি শেষের কাছে। আচ্ছা, আমি পড়লাম বেশি যে, তো ম্যাম। আচ্ছা তাহলে বললাম যে কয়েক ঘন্টা পরে কি হবে, 24 ঘন্টা পরে কি হবে, আর কয়েকদিন পরে এটা শার্পলি ডিমার্কেশন হয়ে যাবে, এবং যেটুকু ইনফার্কশন হবে সেই ইনভলভ সারফেসটা কাভার্ড উইথ ফিব্রিন। ফাইনালি কি হবে, ফাইব্রোব্লাস্টিক রিপেয়ারেটিভ রেসপন্স হয়ে স্কার টিস্যু ফর্ম হয়ে যাবে। এটা আমরা আগেও জানি যে অল ইনফার্কটস এক্সেপ্ট ব্রেইন কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, আর ব্রেইনে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। এটা আমরা পড়ে আসছি না? Yes, ma'am. আচ্ছা, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্ট অফ অ্যান ইনফার্ক্ট। ঠিক আছে, কিসের উপরে ডিপেন্ড করে? নাম্বার 1 হচ্ছে নেচার অফ ভাস্কুলার সাপ্লাই। নেচার বলতে কি বোঝায়, যে ওই যে যদি ডুয়াল সাপ্লাই থাকে, যে the availability of an alternative blood supply is the most important determinant of whether vessel occlusion will cause damage করবে কিনা, এটা ওটার উপরে ডিপেন্ড করে। যেমন আমি একটু আগে বললাম যে লাংসে ডুয়াল ব্লাড সাপ্লাই থাকে, পালমোনারি সাপ্লাই এবং ব্রঙ্কিয়াল আর্টারি সিস্টেমিক ব্লাড সাপ্লাই দুইটাই থাকে। এই কারণে যদি কোনো একটাতে তোমার অক্লুশন হয়ে থাকে, আরেকটা দিয়ে এটা মিনিমাইজ হয়ে যায়। লিভারের কথা বললাম যে লিভারের ডুয়াল সাপ্লাই থাকে, একটা হচ্ছে হেপাটিক আর্টারি আর একটা হচ্ছে পোর্টাল ভেইন সার্কুলেশন। এই কারণে সেখানে এই জায়গাগুলোতে ইনফার্কশন কম হয়। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেট অফ অক্লুশন ডেভেলপমেন্ট। স্লোলি যেগুলো ডেভেলপ করে অক্লুশন, সেগুলো সাধারণত লেস লাইকলি টু কজ ইনফার্কশন, কারণ তারা হচ্ছে যে অক্লুশন হতে হতে সময় পেয়ে যাবে একটা অল্টারনেট পাথওয়ে তৈরি করার। ঠিক আছে, এটা গেল নাম্বার 2। নাম্বার 3, ভালনারেবিলিটি টু হাইপোক্সিয়া। এটা বললাম যে যে কিছু কিছু টিস্যু আছে কয়েক মিনিটেই শেষ, যেমন নিউরন। এটা হচ্ছে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে যদি এদের 3 থেকে 4 মিনিট ব্লাড সাপ্লাই বন্ধ থাকে তাহলেই। মায়োকার্ডিয়াল সেলটা নিউরনের থেকে একটু বেশি থাকতে পারে, 20 থেকে 30 মিনিট ম্যাক্সিমাম, কিন্তু ফাইব্রোব্লাস্ট ক্যান এই সিচুয়েশনটাকে থাকতে পারে বেশ কয়েক ঘন্টা, মেনি আওয়ার্স অফ ইস্কেমিয়া। নাম্বার 4 হচ্ছে অক্সিজেন কন্টেন্ট অফ ব্লাড। এ পার্শিয়াল অবস্ট্রাকশন অফ এ স্মল ভেসেল, এটা ফ্যাটাল হয়ে যেতে পারে যদি স্মল ভেসেল হয়, কিন্তু যদি একটা লার্জার বোরের হয়, সেটা যদি না স্মল ভেসেল যদি পার্শিয়াল অবস্ট্রাকশন হয়, তাহলে ওটা ইফেক্ট ছাড়াই থাকতে পারে।
এরকম আর কি। ঠিক আছে, তাহলে আমরা এম্বোলিজম এবং ইয়ে শেষ করে ফেললাম। শক আর আজকে পড়াবো না, চাইলেই শেষ করে ফেলা যেত 10-15 মিনিটে। থাক, এটা আরেকদিন পড়ে পুরো চ্যাপ্টারটা একটু ইয়ে করব। আমরা প্রথম দিন পড়লাম শুধু ইডেমা, প্রথম দিন বোধহয় শুধু ইডেমাই পড়লাম, তারপরে পড়লাম থ্রোম্বোসিস অ্যান্ড হাইপারমিয়া কনজেশন, আজকে পড়লাম এম্বোলিজম এবং ইনফার্কশন। ঠিক আছে, তাহলে ইনফার্কশন থেকে আমরা পড়লাম হোয়াট ইজ অ্যান ইনফার্ক্ট, নাম্বার 2 পড়লাম যে কজেস কি, নাম্বার 3 পড়লাম টাইপস, একটা হচ্ছে কালারের উপরে ডিপেন্ড করে আর একটা হচ্ছে ইনফেকশনের উপরে ডিপেন্ড করে। অবশ্যই লাগবে রেড ইনফার্ক্ট কোথায় হয়, হোয়াইট ইনফার্ক্ট কোথায় হয়, মরফোলজিটা লেস ইম্পর্টেন্ট, তবে যে ওয়েজ শেপেড হয় এটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্ট অফ অ্যান ইনফার্ক্ট, এটাও ইম্পর্টেন্ট। তাহলে শেষ করে ফেলি। সবাই ভালো থাকো। আর এত কম পার্সেন্টেজ কেন, প্রেজেন্স এত কম কেন, এটা আমি বুঝতে পারতেছি না। বাসায় বসে বসে ক্লাস করবে, সেখানেও যদি তোমাদের এই অবস্থা হয়, সাফার করবে তোমরাই। ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার কোনো ইয়ে হলো কি তোমাদের? না ম্যাম, আমার কাছে তো মনে হয় হবে কিনা সন্দেহ আছে, কারণ থার্ড উইক সম্বন্ধে ওই যে এখনো কিছু বলে নাই। ওইটা শুধুমাত্র তোমার ওই যে বিদেশি স্টুডেন্টদেরকে মনে হয় কি কি যেন বলছে, তাদের মধ্যে তাদের হ্যাঁ, পাসপোর্ট থাকে, ওই যে আবার ইয়া থাকে, ভিসা হ্যাঁ থাকে, ওই জন্য বলছি। হ্যাঁ, কারণ মানে এটা আমার ব্যক্তিগত ইয়ে আর কি ওপিনিয়ন, যে যেখানে আমরা প্রধানমন্ত্রীও বলতেছে যে আমাদের সেকেন্ড ওয়েভ আসবে শীতকালে, সেখানে হঠাৎ করে একটা পরীক্ষার ডিসিশন আসলে নিবে কিনা আমার সন্দেহ আছে। তোমাদেরকে কলেজে আসতে বলা বা হোস্টেলে আসতে বলা মানে তো একদম এটা একটা বড় গ্যাদারিং। আমরা তো সবাই আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে যাবো তো ম্যাম, এই জন্য। জি ম্যাডাম। ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই, সরকার যদি ডিসিশন নেয় যে তোমাদের ক্লাস হবে, তাহলে তো আমরা ক্লাস নিবই, এটাতে তো আমাদের কোনো অসুবিধা নাই। সরি, ক্লাস তো না, পরীক্ষা। কিন্তু আমি নিজেই বলতেছি যে আসলে এগুলো এই ডিসিশনটা হবে কিনা আমার সন্দেহ আছে। এই কারণে মানে সরকারও আশঙ্কা করতেছে না যে সেকেন্ড ওয়েভ আসবে, মাস্ক পরার প্রতি আবার ওই যে রাস্তায় পুলিশ আর্মি নামবে, এই ধরনের কথাবার্তা তো বলতেছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। পড়াশোনা করতে থাকো তোমরা, তোমাদের কাজ পড়াশোনা করা, বাড়িতে বসে পড়াশোনা। তোমরা কি বই খাতা নিয়ে গেছো তো বাসায় নাকি? জি ম্যাম। না ম্যাম, প্যাথোলজির বই হয়তো নাওনি তোমরা, কিন্তু ইয়ে তো নিচ্ছো, তোমাদের সেকেন্ড প্রফের বই খাতা নিয়ে যাও নাই? আমাদের ম্যাম নেপালে পড়াশোনা করতে অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, কে? নেপালে ম্যাম আমাদের কাছে মানে টেক্সট বুক নাই, তারপরে নোটস নাই। এখন কি বলবো, ফ্রেন্ডের হেল্প নাও, এইভাবে করেই পড়তে হবে, কারণ যে কোনো সময় পরীক্ষার ডিসিশন হয়ে যায়, পরীক্ষার ডেট দিয়ে দিবে। ঠিক আছে, কালকে আবার সকালে ক্লাস হবে একই সময়ে, কালকে ইনশাল্লাহ শেষ করে ফেলবো এই চ্যাপ্টার। জেনারেল প্যাথোলজি কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এরপরে হেমাটোলজি শুরু করা হবে। ঠিক আছে, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।